ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের উপরে ষষ্ঠ ক্লাস। এর আগে 5টা ক্লাস হয়েছে। তো ষষ্ঠ ক্লাস পঞ্চম ক্লাস পর্যন্ত আমরা এত দূর পর্যন্ত শিখেছিলাম। আমরা লাস্টের ক্লাসে প্রমাণ করেছিলাম এটা। আজকে এর পর থেকে কিছু জিনিস আমরা শিখব। দেন তারপরে আমরা ইতে চলে যাব, আমাদের যে কর্মদক্ষতার অঙ্কগুলো সেখানে চলে যাব। তো শিখতে আমরা এখনো ক্লাস শুরু করি নাই, মাত্র শুরু করতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস এখনো শুরু করি নাই, মাত্র শুরু করতেছি। আসো ক্লাসটা শুরু করি। তো এখন পরীক্ষায় প্রশ্ন এরকম করতে পারে যে, প্রশ্ন তুলো আমার সাথে সাথে। খাতা বের করছো? খাতার উপরে ডেট লেখো আর লেকচার নাম্বার কর্মদক্ষতা কত সেটা লেখো। চ্যাপ্টারটা ভাই শেষ, এখন বোর্ড কোশ্চেন করতেছি, অ্যানসার করতেছি। এবারই করো। খাতার উপরে ডেট লেখো আর লেকচার নাম্বার কত সেটা লেখো। লাইট তো কলা। ডেট কত আজকে? আজকে ডেট হচ্ছে 10 6। এই 6 হবে নাকি, 7 হবে। 1 মাস পিছিয়ে আছি গো আমি, দুনিয়ার থেকে 1 মাস পিছিয়ে আছি। তো এটা হচ্ছে আজকে আমাদের লেকচার এবং ডেট। একটু মনোযোগ দিয়ে দেখো। আজকে আমরা দুইটা ছোট ছোট জিনিস দেখেই লেকচারটা শেষ করব। তো প্রথম প্রশ্ন আমাদের, প্রমাণ করো যে, প্রমাণ করো যে, বোর্ড কি দেখা যায়? আচ্ছা, প্রমাণ করো যে বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কি হয়? 4 গুণ হয়। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটা আসতে পারে খ নম্বরে বা গ নম্বরে। ওকে, প্রশ্নটা তুলো। না, জোরে বলো, কি বলতেছো, জোরে বলো। আমরা নেক্সট ক্লাস থেকে রোল কলের একটা ব্যবস্থা রাখবো, যাতে আমরা বুঝতে পারি ডেইলি কতজন ক্লাস করতেছে আর কতজন মিস দিতেছে। কারণ সিরিয়াসনেস না থাকলে লাভ নেই, সিরিয়াসনেস রাখতে হবে। আচ্ছা, আসো এখন আমরা এই প্রশ্নটা করে ফেলি। যারা লেটে জয়েন করতেছো তারা ক্লাসের আগামাতা কিছুই বুঝবা না, এটাই স্বাভাবিক। তো যারা লেটে জয়েন করতেছো তারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল থেকে আগের ক্লাসগুলো একটু দেখে আসবা, তাহলে বুঝতে পারবা। ওকে, শুরু যে করি। ভাই কারেন্ট নাই, এখন আরেকজনের হটস্পট দিয়ে কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি সেজন্যই ব্যবস্থা রেখেছি, যদি তুমি কোনো অংশ মিস করো তুমি অবশ্যই এটা রিকভার করতে পারবা, রিকভার করার ব্যবস্থা আছে, কিন্তু ভিতরে ইচ্ছাটা থাকতে হবে। তো আসো, এখানে বলতেছে বেগ দ্বিগুণ করলে গতিশক্তির 4 গুণ হবে। তো এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হয় গতকালকে মুখে মুখে বলেছিলাম, আজ একটু বিস্তারিত করে দেখাবো। বিস্তারিত করে দেখাইলে এটা আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা কি জানি বলো তো, গতিশক্তি, বেগ আর গতিশক্তির মধ্যে যে সম্পর্ক, দুটো সম্পর্ক আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে প্রথম সম্পর্ক, ইকে ইজিক্যাল টু হাফ এম ভি এমবি। স্কোয়ার, এমবিএস এটা একটা দেখেছিলাম। আর গতকাল শেষে আরেকটা দেখেছিলাম, সেটা হচ্ছে ইকে ইজিক্যাল টু, না ওটা তো ভরবেগের সাথে পিএস এক, এটা হচ্ছে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক, সেটা হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। টু এটা এম হচ্ছে, হ্যাঁ, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। আমি লিখে দিই কোনটা কি সম্পর্ক। এটা হচ্ছে যে বেগের সাথে গতিশক্তির সম্পর্ক, এটা হচ্ছে বেগের সাথে বেগ গতিশক্তির সম্পর্ক। গতি শক্তির ভাই সম্পর্ক। ইকে ইকুয়াল টু পি স্কয়ার হবে। আমি গতকালে দেখেন প্রমাণ করে দেখাইছিলাম। গতকালকের ক্লাসটা ইউটিউবে আপলোড করা আছে, একটু দেখে নিতে হবে আপনাকে, বুঝছেন? আমি এটা গতকালকে প্রমাণ করে দেখাইছি, আপনাকে একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে দেখে নিতে হবে, ঠিক আছে?
আপনি কি জি। বুঝেছেন আপনার কাজ কি? হ্যাঁ হ্যাঁ, ওকে। বুঝতে পেরেছি। এবার আর এটা হচ্ছে কি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। গতি শক্তির গতকালের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসটা কইরেন। গতিশক্তির সাথে হে জুনায়েদ ভাই, আপনি কি আজকে প্রথম? জুনায়েদ, তুমি কি আজকে প্রথম? দেখছো জুনায়েদ কথা বলে না, জুনায়েদ লক হয়ে গেছে। আসো শুরু করি। আচ্ছা, এখানে এটা কি গতিশক্তির সাথে কিসের সম্পর্ক বলো তো? ভরবেগের সম্পর্ক, ভরবেগের সম্পর্ক। তো বলো তো এখানে আমাদের কোন সম্পর্কটা নিয়ে কাজ করতে হবে? বেগের সাথে গতিশক্তির সম্পর্ক বলেছে, তার মানে আমরা বুঝতেই পারছি আমাদেরকে এই প্রথমটা নিয়ে কাজ করতে হবে, এই যে এটা, তাই না? এটা নিয়ে কাজ করতে হবে। আসো এটা নিয়ে কাজ করি, ঠিক আছে? এখন আমরা কি করব? এটা নিয়ে কাজ করব। তো প্রথমে লিখব এখানে, এখানে ইকে ইজ ইকুয়াল টু কত বলো তো? হাফ এম ভি mb স্কয়ার। স্কয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো তো, বেগ দ্বিগুণ করতেছি, বেগকে কি করতেছি? দ্বিগুণ করতেছি। দ্বিগুণ। আচ্ছা, তার মানে শুরুতে একটা বেগ ছিল, বেগকে শুরুতে একটা বেগ ছিল থাকার পরে সেটাকে দ্বিগুণ করতেছি, তাই তো? হ্যাঁ তার মানে শুরুতে যেই বেগ ছিল সেটাকে আমরা শুরুর বেগ v1 নাম দিতে পারি, পারি? যদি শুরুর যেই পারি। বেগ সেটাকে v1 নাম দিতে পারি, তাহলে এটার নামই তো v1 দিতে পারি। আর তাহলে এটা শুরুর গতিশক্তি ek1। আমার কথা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এখন কি বলছে? বেগকে দ্বিগুণ করা হলো, মানে আগে যেই বেগ ছিল সেটাকে আমরা কি করব? দ্বিগুণ করব। দ্বিগুণ। তাহলে এই 2v1 করব, এবং এটা হবে আমাদের ওই দ্বিতীয়, মানে বেগ দ্বিগুণ করার পরে যে বেগ সেটা, তাহলে v2 = 2v1 লেখা যায়। দেখো বেগ দ্বিগুণ করতেছি, তার মানে আগে যা বেগ ছিল তাকে দ্বিগুণ করতেছি, আগে ছিল v1 সেটাকে দ্বিগুণ করতেছি, এবং এটাই আমাদের নতুন বেগ যেটা হচ্ছে v2। এখানে অবস্থা দুইটা, শোনো, এখানে এখানে অবস্থা দুইটা, এক হচ্ছে শুরুতে কি কি ছিল, শুরুতে, আর এক হলো শেষে। শুরুতে যেই বেগ সেটা v1, শুরুতে যেই গতিশক্তি সেটা হচ্ছে ek1, আর দ্বিগুণ করার পরে যেই বেগ সেটা v2, আর শেষে যেই গতিশক্তি সেটা হচ্ছে ek2। এই জিনিসটা কি ক্লিয়ার? শুরুতে আর শেষে কি কি হচ্ছে? আচ্ছা, তাহলে শুরুতে হ্যাঁ v1 আর ek1 দিয়ে এটা লিখতে পারি। mk1 লিখি নাই কেন? কারণ একটা বস্তুর ভর তো চেঞ্জ হয় না, একটা বস্তুর ভর শুরুতেও যা থাকে শেষেও তাই থাকে, তাই না? নিউটনীয়, নিউটনিয়ান মেকানিক্সে যদি আইনস্টাইনের ফিজিক্সে যায় তখন আবার ভরও চেঞ্জ হয়, ওটা আমাদের দরকার নাই। তো আমরা শুরুতে যেই ভর থাকে শেষেও তো সেম ভরই থাকে, তাহলে ভরের তো আর ওয়ান আনার দরকার নাই, ভর হচ্ছে ওই একটাই এম। তো শুরুতে যেই বেগ v1 আর শুরুতে যেই গতিশক্তি সেটা ek1, তাহলে এটা দিয়ে যদি একটা সমীকরণ লিখি সেটাকে আমরা কি লিখতে পারবো বলো তো? ek1 = হাফ এম v1 স্কয়ার। এই জিনিসটা কি ক্লিয়ার? এবার ক্লিয়ার। ক্লিয়ার, হ্যাঁ। তাহলে এইটা দিয়ে যেটা লিখতে পারবো সেটা কি বলো তো? ek2 = হাফ এম v2 স্কয়ার, তাই তো? তাই তো? হ্যাঁ দেখো, শুরুর জন্য আমরা এটা লিখতে পারবো, শুরুর জন্য আমরা এটা লিখতে পারবো, আর শেষের জন্য আমরা এটা লিখতে পারবো। এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু ক্লিয়ার করো। ওকে, ক্লিয়ার যদি ভাই হয়, আরেকবার একটু। দেখুন, দেখেন শুরুতে বেগ ছিল v1, এবং শুরুতে v1 বেগের জন্য গতিশক্তি যেটা পাইছি সেটাকে আমরা নাম দিচ্ছি ek1। তাহলে v1 আর ek1 দিয়ে যদি আমরা ওই গতিশক্তি আর বেগের মধ্যে সম্পর্ক করি সেটা হয় ek1 = v1 স্কয়ার, ঠিক আছে? ইয়েস। এটা এটা বুঝতে পেরেছি। তাহলে এবার দ্বিতীয়টা দেখেন, যারা একটু লেটে জয়েন করেছেন একটু তাকায় থাকেন, আর ক্লাসগুলো আগে যেগুলো মিস দিয়েছেন সেগুলো আমার ইউটিউব থেকে করে নেবেন। আমাকে ইনবক্স করবেন, ভয় নাই, আমাকে ইনবক্স করবেন, বলবেন স্যার আমি নতুন, এখানে কিভাবে পড়া হয় বুঝতে পারতেছি না, আমি আপনাকে বুঝাই দেব, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তো শুরুতে ভি1 বেগের জন্য যে গতিশক্তি পেয়েছি সেটা ইকে1, এবং এই দুইটা মিলায়ে বেগ এবং গতিশক্তির মধ্যে যে সম্পর্ক সেটা এখানে লিখলাম। শেষে যে বেগ ভি2 দ্বিগুণ করার পরে যে বেগ সেটা হচ্ছে ভি2, এবং এটা ভি2 বেগের জন্য যে গতিশক্তি পেয়েছি সেটা হচ্ছে ইকে2। ঠিক আছে, আর এখন বেগ এবং গতিশক্তির মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে যে ইকে2 ইজিক্যাল টু হাফ এম ভি2 স্কোয়ার। তার মানে শুরুতে কি হয়েছে শেষে কি হয়েছে আমাদের বোঝা শেষ, তাই তো? আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকি, আসুন আমরা তারপরে কাজ করি। দেখুন এটা হলো কি বলেন তো, এটা আমাদের প্রথম ক্ষেত্রে, তাই তো? উফ, কই গেল? এটা আমাদের প্রথম ক্ষেত্রে, মানে শুরুতে, তাই তো? আর এই যে ই কে টু সমান হাফ এম ভি টু স্কোয়ার, এটা হলো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বা শেষে। এটা এই দুটা কি বোঝা গেছে? এই দুটা কিভাবে লিখলাম আমি? হ্যাঁ আচ্ছা, জি যদি বোঝাই যায়, এবার কি বলতেছে দেখেন তো, বেগকে দ্বিগুণ করলে না, আচ্ছা বেগকে দ্বিগুণ করব কই, শুরুতে যা ছিল সেটাকেই তো দ্বিগুণ করব, নাকি কাকে দ্বিগুণ করব? দ্বিগুণ করা মানে কি, মনে করো বললো তোর কাছে যা টাকা আছে আমার টাকা তার দ্বিগুণ, তার মানে কি বোঝায়, ওর কাছে যদি 10 টাকা থাকে তোমার কাছে আছে 20 টাকা, মানে ওর টাকার দ্বিগুণ। তার মানে এখানে বেগকে দ্বিগুণ করছে। কোন বেগকে দ্বিগুণ করছে? শুরুতে যেই বেগ ছিল ওই বেগকে দ্বিগুণ করছে। আমি কি বোঝাতে পেরেছি? জি তাহলে এই ভি1 এটার দ্বিগুণ হবে, কোনটা দ্বিগুণ হবে? ওই ভি2টা। তার মানে 2v1 ইজিক্যাল টু ভি2, মানে ভি2 সমান 2v1। আমি কি শর্তটা বোঝাতে পেরেছি? শর্তটা কিন্তু সহজ শর্ত, মনে হয় বোঝাতে পেরেছি। তাহলে এখন কি করব, এই শর্তটা শুধুমাত্র এখানে বসায় দিব। তাহলে ভি2 এর মানের জায়গায় এটা বসায় যদি দিই, দেখো কি হয়। আসো বসাই, এখানে কি হয় দেখো, ই কে টু সমান হাফ এম ভি2 এর মান কত পাইলাম? 2v1, 2v1, আর এরপরে স্কয়ার। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি। তাহলে এখানে কি পাইলাম? ই কে টু সমান হাফ এম ইন্টু এই 2 কে স্কয়ার করলে 4, আর ভি1 কে স্কয়ার করলে ভি1 স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আসো নাম দিয়ে দিই। সমীকরণ। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার কি করব, দুইটা সমীকরণ নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো এই দুইটা সমীকরণ যদি আমরা ভাগ করে দিই, অনেক কিছু কাটাকাটি চলে যায়, তাই আমরা কি করব, ভাগ করে দিব। তাহলে প্রথম সমীকরণ যেটা পাইলাম একটু লিখে ফেলি। প্রথম সমীকরণ যা পাইলাম সেটা হচ্ছে যে ই কে ওয়ান সমান হাফ এম ভি ওয়ান স্কোয়ার। দ্বিতীয় সমীকরণ যেটা পাইলাম ই কে টু সমান হাফ এম ইন্টু 4 ভি ওয়ান স্কোয়ার। এটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর। এখন আমরা যদি 2কে 1 দ্বারা ভাগ করি, কি বুঝাচ্ছি? 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি, তাহলে কি পাবো বলো তো? প্রথমে 2 নং এর বাম পক্ষ এখানে, 1 নং এর বাম পক্ষ নিচে। এতটুকু বুঝতে পেরেছো? তারপরে সমান, আমরা কি করতেছি, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করতেছি। তার মানে 2 নং সমীকরণের বাম পক্ষ ডিভাইডেড বাই 1 নং সমীকরণের বাম পক্ষ সমান 2 নং সমীকরণের ডান পক্ষ ডিভাইডেড বাই 1 নং সমীকরণের ডান পক্ষ। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে ওই যে যা ছিল আমি দেখে দেখে লিখে দিলাম। দেখো এবার লিখে দেওয়ার পরে কাটাকাটি চলে যায়, কি কি দেখি। এই হাফ আর হাফ কাটাকাটি, তাই তো? এম আর এম কাটাকাটি, ভি1 স্কয়ার কাটাকাটি, তাহলে পড়ে থাকে কি শুধু? পড়ে থাকে শুধু 4, পড়ে থাকে কি শুধু 4। তার মানে ই কে টু ডিভাইডেড বাই ই কে ওয়ান সমান 4। আচ্ছা, এর অর্থ হচ্ছে ই কে টুটা হবে 4 ইন্টু ই কে ওয়ান। এটার অর্থ হচ্ছে এই নতুন যে গতিশক্তি হবে ওটা পূর্বের গতিশক্তির 4 গুণ হবে। আমরা গতকাল ওই যে একটা সুন্দর শর্টকাটের মাধ্যমে দেখেছিলাম না, এই যে এরকম যে ইকে ইজ প্রপোর্শনাল টু কি ছিল, ইকে ইজ প্রপোর্শনাল টু ছিল
ভি স্কয়ার, মানে বেগ যা থাকে তাকে স্কয়ার করলে ই কে পাই। ওই জিনিসটারই আমরা প্রমাণ দেখলাম এখানে আর কি, বুঝছো? যে বেগ যদি দ্বিগুণ করি গতিশক্তি হয় 4 গুণ। কিভাবে 4 গুণ হয়? এভাবে 4 গুণ হয়। তো পরীক্ষায় তো এমসিকিউতে এত বড় ক্যালকুলেশন করার টাইম থাকে না। যদি এটা সৃজনশীলে আসে তখন আমরা এইভাবে করব, যদি এটা এমসিকিউতে আসে তাহলে গত ক্লাসে যেভাবে দেখাইছি সেভাবে করব। সবাই কি ক্লিয়ার? একটু সবাই রেসপন্স করো, সমস্যা নাই। স্যার এটা শুরু থেকে জি বলেন, বলেন। শুরু থেকে আর বলেন না। শুরু থেকে আরেকবার বলবো? আপনি গত ক্লাসটা আরেকবার করবেন, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আমি বলে দিচ্ছি। এখন এখানে আমাদের প্রমাণ করতে বলতেছে বেগ দ্বিগুণ করলে গতিশক্তির 4 গুণ হয়, এটা প্রমাণ করতে বলতেছে। ঠিক আছে? তার মানে কি এখানে বেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক করতে হবে। বেগ এবং গতিশক্তির মাধ্যমে সম্পর্ক করি আমরা কোন সমীকরণের মাধ্যমে? বেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক করি আমরা এই সমীকরণের মাধ্যমে। তো এই সমীকরণটা লিখলাম। এবার লিখার পরে আমরা কি করব? এখানে দুইটা কেস হবে, প্রথমে একটা কেস এবং বেগকে দ্বিগুণ করার পরে আরেকটা কেস। মানে প্রথমে একটা ঘটনা, দ্বিতীয় বেগকে দ্বিগুণ করার পরে আরেকটা ঘটনা। তো প্রথমে কি ঘটছিল? শুরুতে v1 ছিল, তখন গতিশক্তি পাইছি ek1। তাহলে v1 এবং ek1 এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। এখানে m এর কোনো পরিবর্তন কেন হয় নাই? কারণ এখানে বস্তুর ভরটা শুরুতেও যা ছিল শেষেও তাই। বেগ প্রদানের কারণে বস্তুর ভর কখনো চেঞ্জ হয় না। আচ্ছা, এবার আসো শেষে। শেষে বেগকে দ্বিগুণ করার পরে যে বেগ সেটা v2, এবং v2 এর কারণে যে গতিশক্তি পেয়েছি সেটা ek2, এবং এই দুইটার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। তো এটা আমরা লিখলাম প্রথম সম্পর্ক, এটা আমরা লিখলাম দ্বিতীয় সম্পর্ক। এখন দেখো এখানে শর্ত কি দিয়েছে? শর্ত দিয়েছে বেগকে দ্বিগুণ করলে। তার মানে কি করব? বেগকে দ্বিগুণ করব। আগে বেগ ছিল v1, তাহলে v1 কে দ্বিগুণ করব। v1 কে দ্বিগুণ করলে যা পাবো সেটা হচ্ছে আমাদের নতুন বেগ, যাকে আমরা নাম দিয়েছি v2। আচ্ছা, এবার এটা কি করব? v2 এর মানটা আমরা শুধু বসায় দিব। v2 এর মান বসানোর পরে যেই সমীকরণ পাবো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দেব। শুরুতে যেটা পেয়েছিলাম সেটাকে 1 নম্বর সমীকরণ নাম দিব। এর পরের কাজ হচ্ছে দুইটা সমীকরণকে লিখলাম সুন্দরভাবে দেখার জন্য। তারপরে দেখতে পাচ্ছি এখান থেকে যদি শোনো, কোনো কিছু যখন তুলনা করতে হয়, এটা এটার কত গুণ, এটা এটার থেকে কত ছোট, এটা এটার থেকে কত বড়, তখন ভাগ করতে হয়। মানে তুলনা করা মানে অনুপাত করা, অনুপাত করা মানে ভাগ করা। তাহলে আমরা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করব। 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করলে কি হবে? এই 2 নম্বরের ডান পক্ষ ডিভাইডেড বাই 1 নম্বরের ডান পক্ষ হবে, আর 2 নম্বরের বাম পক্ষ ডিভাইডেড বাই 1 নম্বরের বাম পক্ষ হবে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ ভাবে ভাগ করার পরে যেটা যেটা কাটাকাটি যায় সেটা সেটা কাটাকাটি করে দিব। কাটাকাটি করে দিলে এই যে এরকম একটা জিনিস এখানে পাবো। তারপরে ek1টাকে এইদিকে গুণ করে দিলেই ek2 = 4 ek1 হবে। এর অর্থ হচ্ছে ওই দ্বিতীয়টা, মানে দ্বিতীয় অবস্থায় যে গতিশক্তি হবে সেটা প্রথম অবস্থায় গতিশক্তির কয় গুণ? 4 গুণ। 4 গুণ। তাহলে বুঝো নাই কে কে? আমাকে এবার বলো। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। সবাই? ছেলেদের কোনো সাউন্ড আমি শুনতে পাচ্ছি না। ক্লিয়ার। একজন আর? আচ্ছা দেখো এবার এই যে আমরা এতক্ষণ কি করলাম? এটা নিয়ে কাজ করলাম না? তাহলে এটা নিয়েও তো একটা কাজ করার দরকার, তাই না? মানে একজনকে নিয়ে কাজ করলাম, আরেকজনকে নিয়ে কাজ করব না, সে মন খারাপ করতে পারে না? তাহলে আমরা এখন এটা নিয়ে একটু কাজ করব, এটা নিয়েও একটা ম্যাথ দেখবো। এটা নিয়ে ম্যাথগুলো একটু বড় হয়, তো এটা নিয়েও শর্টকাট আছে, এই শর্টকাটটাও সামনে দেখাবো। অধ্যায় অনেক বড়। আসো দেখি। এবার আমাদেরকে বলতেছে, দাঁড়াও একটা ভালো প্রশ্ন দিই যাতে উত্তরটা সুন্দর আসে। কই ভালো প্রশ্ন? চোখের সামনে আই, আসে না কেন? দাঁড়াও খুঁজি। কি একটা অবস্থা। আচ্ছা আসো করাই, একটা করাইলেই হইল। তোমরা বুঝতে পারলেই তো হইল, অত কাহিনী কিসে? দেখো এখন আমরা প্রশ্ন করব ভরবেগ ভরবেগ একটু প্রশ্নটা ঘুরাইয়ে দিই। আচ্ছা, ভরবেগ 150
পার্সেন্ট বৃদ্ধি পেলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। পাবে? এটাকে সহজ করা যায়, একটু কঠিন করলাম, কঠিনটাই শিখি, তাহলে সহজগুলো তো পারবোই। এই প্রশ্নটা তো এর আগে অনেকেই করেছো হয়তো, তাই না? না, তাহলে শিখবা অনেক কিছু। এটা করতে করতে দেখবা আমরা 30 মিনিট পার করে ফেলাইছি, আর এবং এটা করে ক্লাসটা শেষ হয়ে যাবে আশা করি। রেডি? এই প্রশ্নটা তোলা হয়েছে খাতায়। হয়েছে। শুরু থেকে মনোযোগ দিতে হবে। আমি দেখে নি কয়জন ক্লাসে আসো শেষ পর্যন্ত। দাঁড়াও একবার দেখে নি। 1 2 3 4 এসেছিল অনেকেই, কিন্তু কেউ থাকে নাই। তোমরাই দেখো, কাল থেকে আমি নাম ডাকবো, দেখি কে কে চলে যায়। দেখো এবার এখানে কি কিসের মধ্যে সম্পর্ক করতে হবে? ভরবেগ আর কি? ভরবেগ আর গতিশক্তি। ভরবেগ আর গতিশক্তির মধ্যে যে সম্পর্ক সেটা কি ছিল? এনিওয়ান বলো। PK equal to half mv square. ওই p square by 2m. ওই ভি তো বেগ রে বাবা, এখানে ভরবেগের মধ্যে সম্পর্ক করতে হবে। আর পি হচ্ছে ভরবেগ, পি হচ্ছে কি? ভরবেগ। বুঝেছো? ভরবেগ। আচ্ছা, তাহলে জি। আমরা এখানে কি করব বলো তো? ভরবেগকে 150% বৃদ্ধি করব। মানে শুরুতে একটা ভরবেগ ছিল, সেখান থেকে ওইটাকে 150% বৃদ্ধি করব। তারপরে কি করব? ওখান থেকে হিসাব করব যে এতে তার গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে। প্রশ্নটা কি বুঝতে পেরেছো? আরেকবার একটু। আস্তে আস্তে বুঝে যাবা। দেখো এখন ভরবেগ 150% বৃদ্ধি করছি। দেখো আমি যদি বলি আমার বেতন 5,000 টাকা বৃদ্ধি পাইছে, এর অর্থ কি? আমার আগে যেই বেতন ছিল তার উপরে আরো 5,000 টাকা বৃদ্ধি পাইছে, তাই তো? মনে করো আগে যদি 20,000 টাকা বেতন পাইতাম, এখন 5,000 বৃদ্ধি পাই, সেটা 25,000 হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে বলতেছে ভরবেগ 150% বৃদ্ধি পাইছে, তার মানে শুরুতে একটা ভরবেগ ছিল। শুরুতে একটা কি ছিল? ভরবেগ ছিল। সেই ভরবেগকে আমরা 150% বৃদ্ধি করেছি। বৃদ্ধি করার পরে যে ভরবেগটা হয়েছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভরবেগ, তাই নয় কি? তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে শুরুতে ভরবেগকে আমরা নাম দিতে পারি P1, তাই তো? P1 সমান কি ধরলাম? P ধরলাম। P1 সমান P ধরলাম, যে শুরুতে ভরবেগ হচ্ছে P1 = P। তার মানে 150% বৃদ্ধি করার পরে ভরবেগ কত? 150% বৃদ্ধি করার পর ভরবেগ। আসো এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভরবেগ। এই লাইনটা একটু বুঝে নাও। 150% বৃদ্ধি করার পর যে ভরবেগ হবে ওটার নাম কি হবে? P2, তাই তো? 150% বৃদ্ধি করার পর যে ভরবেগ হবে ওটার নাম P2 হবে না? ইয়েস ভাইয়া। তাহলে P2 যদি বৃদ্ধি করতেছি, তার মানে কি ওই P তো ছিলই, P এর 150% আরো বৃদ্ধি করতেছি। এই লাইনটাই বুঝতে হবে। দেখো আমার বেতন যখন 5,000 বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি আমার বেতন আগে 20,000 তো ছিলই, এর সাথে 5,000 বৃদ্ধি পাচ্ছে। তো তেমনি 150% বৃদ্ধি করার পর ভরবেগ মানে কি? আগে তো ভরবেগ P ছিলই, তারপরে ওই P এর 150% বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত অংশ, আর এটুকু আমার শুরুতে ছিল। এটাই হচ্ছে আমার নতুন ভরবেগ। আমি কি বোঝাতে পারলাম? জি। কারোর বুঝতে অসুবিধা? না, নো। আচ্ছা তাহলে আসো, তাহলে তো অঙ্ক হয়ে গেছে। তাহলে P2 সমান আমরা কি লিখতে পারবো? P আছে ইন প্লাস P, এই এর মানে তো গুণ, এর গুণের কাজ করে, এটা কি জানো? মানে গণিতে এর জিনিসটা গুণের কাজ করে, তার মানে P ইনটু লিখলাম, এখানে 150 আছে,
আর পার্সেন্ট মানে 1/100 এটা কি জানো পার্সেন্ট মানে কত 1/100 1 by 100. পার্সেন্ট মানে 1/100 তার মানে এখানে পি ছিল পি লিখলাম প্লাস ছিল প্লাস লিখলাম আবার পি ছিল পি লিখলাম এর মানে গুণ 150 এর জায়গায় আছে ইনটু 1/100 এবার আসো P2 সমান P প্লাস এবার যদি একটু সুন্দরভাবে লিখি তাহলে কি লিখতে পারি 150 ডিভাইডেড বাই 100 ইনটু P বুঝলা কি করলাম 150 কে উপরে গুণ করে দিলাম আর একটু সুন্দর করে সাজায় লিখলাম মনে হয় বোঝাতে পেরেছি বোঝাতে এই লাইনটা কিভাবে আসলো না আরেকবার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এবার কি আমি করব বুঝতে পারি। বুঝতে পারছো লাগবে না। এখানে কিছুই করি নাই রে বাবা এই যে তোমার কাজ হবে এইটুকু ক্যালকুলেশন করা এইটুকু তুমি কিভাবে ছোট হ্যাঁ। করবা তোমার দায়িত্ব আচ্ছা এইটুকু যদি আরেকটু ছোট করি তাহলে এইভাবে লেখা যায় পি যোগ এটাকে যদি একটু কাটাকাটি করি এই যে কাটাকাটি করলে এখানে আসে হচ্ছে 1.5 ক্যালকুলেটর চাপো 150/100 কত আসে 1.5 আসবে 1.5 পি আসবে এসেছে কি হ্যাঁ এসেছে। আচ্ছা তাহলে P2 সমান কত আসলো বলো তো এখানে P যদি কমন নাও তাহলে থাকে 1 প্লাস 1.5 P কমন নিলাম বুঝেছো তাহলে P2 সমান কত আসলো বুঝছি। 2.5 ইনটু P আমি কি এটা বোঝাতে পারলাম বুঝতে পেরেছি। আচ্ছা শুরুতে ভরবেগ P1 ছিল যেটা সমান P ধরে নিয়েছি 100% 150% বৃদ্ধি করার পরে ভরবেগ P2 এবং এটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে এটা হবে 2.5 P মানে ওই আদি ভরবেগের আড়াই গুণ আচ্ছা আমরা ভরবেগ নিয়ে কাজ করলাম এবার আমাদের কি নিয়ে কাজ করতে হবে গতিশক্তি নিয়ে কাজ করতে হবে আসো গতিশক্তি নিয়ে কাজ করি তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো প্রথমে লিখবো আসো মুছে নি আগে শুরুতে ভরবেগ শুরুতে গতিশক্তি কি যে একটা সমস্যা শুরুতে গতিশক্তি কত হবে বলো যে কেউ শুরুতে গতিশক্তি ই কে 1 হবে না বাবা আচ্ছা আর ওই শেষে কত হবে শেষেরটা কত হবে শেষে গতিশক্তি হ্যাঁ কি হচ্ছে না আজকে নেটের এত সমস্যা সব ঠিক আছে সব ঠিক থাকারই কথা শেষে গতিশক্তি এটার নাম হলো আমাদের ই কে 2 আমি মনে হয় বোঝাতে পারলাম শুরুতে গতিশক্তিকে ই কে 1 নাম দিলাম শেষে গতিশক্তিকে ই কে 2 নাম দিলাম বুঝেছো আচ্ছা শুরুতে যে ভরবেগ সেটাকে আমরা নাম দিয়েছিলাম P1 এবং সেটা সমান P ছিল শেষে যে ভরবেগ ওটাকে আমরা P2 নাম দিয়েছি এবং ক্যালকুলেশন করে বের করছি ওটা হচ্ছে 2.5 P মানে P এর আড়াই গুণ এতটুকু জিনিস আমরা এতক্ষণ পর্যন্ত অ্যানালাইসিস করে বের করেছি তাই তো আচ্ছা এবার প্রথম ক্ষেত্রে যদি সম্পর্কটা লিখি প্রথম ক্ষেত্রে সম্পর্কটা কি লেখা যাবে ই কে 1 সমান p স্কয়ার মানে p1 স্কয়ার ডিভাইডেড বাই 2m তাই তো হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্রে যদি সম্পর্কটা লিখি কি লিখতে পারবো ই কে 2 সমান p2 স্কয়ার ডিভাইডেড বাই 2m তাই তো আচ্ছা এটা লিখতে পারি এবার আমাদের কি করতে হবে আসো p1 এর মান p ধরেছিলাম না তাহলে মানটা বসাই এটা মনে করো আমাদের 1 নম্বর সমীকরণ এটা আমাদের 2 নম্বর সমীকরণ তো আসো ভাগটা আগে করে ফেলি তাহলে যদি ভাগ করে ফেলি ই কে 2 আমরা কি করব 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব তাহলে ই কে 2 ডিভাইডেড বাই ই কে 1 সমান কত ছিল ই কে 2 এর উপরে p2 স্কয়ার ডিভাইডেড বাই 2m আর এখানে p1 স্কয়ার ডিভাইডেড বাই 2m বুঝতে পেরেছো আমি এখানে কি করলাম বুঝতে পেরেছো যদি বুঝোই তাহলে p2 স্কয়ার ডিভাইডেড বাই 2m
ওইটা যদি ভাগ করে উল্টায় গুণ করে দিই তাহলে উপরে 2m চলে আসবে আর নিচে কি চলে আসবে p1 স্কয়ার। বুঝো এটা? এটা তো বোঝার কথা, বড় হয়ে গেছো না জি। এখন, কি এত ভেঙে ভেঙে করার টাইম আছে? তাহলে কাটাকাটি গেল, কাটাকাটি গেছে, তাহলে কি থাকলো হ্যাঁ উপরে গেছে তো। p2 স্কয়ার আর নিচে থাকলো p1 স্কয়ার। এই তো। আচ্ছা, p2 এর মান কত? p2 এর মান হচ্ছে 2.5 2.5 P সাথে হচ্ছে একটা p আছে তারপরে স্কয়ার। P আর এটার মান p1 এর মান কত? p স্কয়ার। আচ্ছা, শুধুমাত্র p1 আর p2 এর মান বসাই দিছি। এখন এই 2.5 কে যদি স্কয়ার করো এটা দেখবা কত হয়? 2.25 হয় মেবি। দেখো তো 2.5 কে স্কয়ার করো। না এটা হয় না, ও কি লিখতেছি, 6.25 হয়। 25 6.25 25 কে স্কয়ার করলে 625, 2 ঘর আগায় আসে, তার মানে 6.25। তাহলে তারপরে এখানে পি স্কয়ার আর এখানে নিচে থাকে পি স্কয়ার। এবার কি করতে হবে বলো তো? তোমার কি ইচ্ছা করছে না এখানে পি স্কয়ার কাটাকাটি আমি করে দিতে? তোমার কি এটা ইচ্ছা করছে না? তুমি হ্যাঁ বলো। ইচ্ছা তো করা উচিত। ইচ্ছা না করলে তোমার মনকে ধরে বাইরে নেওয়া উচিত যে কেন ইচ্ছা করতেছে না। তাহলে কত হইল এখানে? 6.25। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম এতক্ষণ ধরে? ek2 ডিভাইডেড বাই ek1 সমান 6.25, এটা পাইলাম, তাই তো? হ্যাঁ তাহলে ek1 মানে ek2 সমান, এটা যদি এদিকে যায় গুণ হয়ে যাবে, তার মানে 6.25 ইন্টু ek1। তার মানে দেখো ek1 এর মান তো ek1 ই, আর ek2 এর মান হচ্ছে ek1 এর এত গুণ। তার মানে ek1 আর ek2 এর মান আমরা পাইছি। হ্যাঁ তার মানে এখন কতটুকু বৃদ্ধি পাইলো এটা কিভাবে পাবো? শেষেরটা থেকে আগেরটা বিয়োগ দিতে হবে। মনে করো তোমার কাছে আছে 15 টাকা, আমার কাছে আছে 10 টাকা, তাহলে তোমার কাছে কয় টাকা বেশি? 5 টাকা বেশি। কিভাবে পাইলা? তোমারটা থেকে আমারটা বিয়োগ দিয়ে পাইলা। তাহলে এখানেও সেম, যে ek1 এবং আমাদের প্রশ্নে দেখো বলেছিল যে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে। বৃদ্ধি হিসাব করব কি করে? আমাদের ek1 এর মান এটা, ek2 এর মান এটা, তার মানে কি ek2 মাইনাস ek1 করতে হবে বৃদ্ধি হিসাব করার জন্য, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আমরা এখন করব যেটা, সেটা হচ্ছে যে বৃদ্ধি, গতিশক্তি বৃদ্ধি পাবে, গতি শক্তি বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? ek2 মাইনাস ek1। ek2 এর মান কত পাইলাম? 6.25 ইন্টু ek1, আর এখানে আছে কত? ek1। তার মানে এখানে যদি 6.25 মাইনাস 1, আর এখানে কমন নিয়েছি কি ek1, বুঝেছো? ek1 কমন নিলে এটা থাকে 6.25 মাইনাস 1, তার মানে বিয়োগ করলে থাকে 5.25 ইন্টু ek1। এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত, তাই তো? এটা বৃদ্ধিপ্রাপ্ত না? হ্যাঁ আচ্ছা, এখন এটাকে আমাদের কি করতে হবে বলো তো? এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। এটাকে কি করতে হবে? শতকরা আচ্ছা, তার মানে দেখো শতকরায় আমরা ছোটবেলায় যেভাবে প্রকাশ করতাম ওইভাবে করি, তারপরে আমরা বড়বেলায় কিভাবে করি সেটাও দেখাই দিব। ছোটবেলায় করতাম ek1 এ বৃদ্ধি পায়, ek1 গতিশক্তি যদি থাকে তাহলে বৃদ্ধি পায় কতটুকু? এই 5.25 ek1 এতটুকু বৃদ্ধি পায়, তাই তো? মানে গতিশক্তি যদি ek1 থাকে তাহলে সেখান থেকে বৃদ্ধি পায় হচ্ছে এতটুকু। তার মানে গতিশক্তি যদি 1 থাকে সেখান থেকে বৃদ্ধি পায় হচ্ছে 5.25 ek1 ডিভাইডেড বাই ek1। আর গতিশক্তি যদি 100 হয়, 100 এর মধ্যে হিসাব করা মানে তো শতকরা করা, তাই তো? এটা তো ছোটবেলায় পড়িয়েছি। তার মানে এখানে ek1 কাটা, তার মানে এখানে থাকলো কত? তাহলে তো এত লাভ নাই। তার মানে এখানে ek1 কাটা, আর এখানে থাকলো 5.25, আর এখানে হলো 100 গুণ 100 যদি গুণ করো এখানে এটা হচ্ছে 525। অতএব গতিশক্তি বৃদ্ধি পায়,
525%। গতিশক্তি বৃদ্ধি পায় কত পার্সেন্ট? 525%। এটা 125 এটা কি বুঝতে পেরেছো? পুরো ম্যাথটা কোনো জায়গায় এমন বাদ আছে যেটা বুঝো নাই? আর সেকেন্ড পারে কিছু আবার বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই, তো বলার জন্যই তো বসেছি। সেকেন্ড পার্ট কোনটুকু? এই পেজ নাকি এই পেজ? এই পেজ। এই পেজ, এই পেজটা, যে পেজটা বের করে রেখেছি। হ্যাঁ আচ্ছা দেখো, এখন বৃদ্ধি জিনিসটা কি মনে করো, আমি তোমাকে আরেকটা সহজ উদাহরণ দিই। তোমার কাছে আছে 20 টাকা, আমার কাছে আছে 25 টাকা, তাহলে আমার কাছে কয় টাকা বেশি আছে? 5 টাকা। 5 টাকা বেশি আছে। এটাই তো, তার মানে আমার, মানে আমার টাকা কতটুকু বৃদ্ধি পাইছে? মনে করো আমার কাছেও 20 টাকাই ছিল, তোমার কাছেও 20 টাকাই ছিল। এখন একজন আমাকে 5 টাকা দিছে 5 টাকা দিছে, এখন 5 টাকা দেওয়ার কারণে আমার 5 টাকা বৃদ্ধি পাইছে না? মানে তখন আমার টাকা হ্যাঁ হলো পাইছে। 25, এখন 25 তোমার আছে 20, এখন আমার যে কত টাকা বৃদ্ধি পাইছে তুমি এটা কিভাবে হিসাব করবা? এই 25 থেকে তো 20 বাদ দিবা, দিয়েই তো হিসাব হ্যাঁ। করবা যে এটা আমার 5 টাকা বৃদ্ধি পাইছে, তাই তো? তো এখানেও তো সেম Yes. গতিশক্তি বৃদ্ধি পাবে। আমাদের আদি গতিশক্তি কি ছিল, শেষে গতিশক্তি কি পেয়েছি, এই দুইটার বিয়োগ ফলই তো হবে যে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাইছে। তো সেটাই করছি যে ek2 মাইনাস ek1। তো ek2 এর মান যেটা বের করলাম সেটা বসাইলাম, ek1 এর মান যা ছিল ek1 তাই তো। তারপরে কি ek1 কমন নিচ্ছি, তাহলে 6.25 মাইনাস 1 ইন্টু ek1, তারপরে বিয়োগ করে দিলাম, তাহলে 5.25 ইন্টু ek1। এবার এটাকে কি করতে হবে? এটা তো গতিশক্তি বৃদ্ধি পাইছে, কিন্তু এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। আসলে শতকরায় প্রকাশ করি ছোটবেলায় যেভাবে, ওই যে আমরা লাভ ক্ষতির অঙ্ক করতাম এইটে থাকতে, ওইভাবে যে ek1 যদি আদি গতিশক্তি হয় তাহলে সেখান থেকে বৃদ্ধি পায় হচ্ছে এতটুকু, তার মানে এক গতিশক্তি যদি থাকে সেখান থেকে বৃদ্ধি পায় হচ্ছে এতটুকু, ek1টা নিচে ভাগ হয়ে যায়। আর 100 যদি গতিশক্তি থাকে তাহলে সেখান থেকে বৃদ্ধি পায় হচ্ছে 525। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে গতিশক্তি বৃদ্ধি পায় শতকরা 525%। তোমরা যখন বড় হবা একবারে এরকম লিখবা 525 ek1 ডিভাইডেড বাই ek1 ইন্টু 100%। বড় হইলে একবারে এই লাইনটা লিখবা, তাহলে আর অত কষ্ট করা লাগবে না। বড় হও, এখন আস্তে আস্তে ছোটবেলার মধ্যেই থাকি, শিখাবো। যখন ওই যে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো না, তখন শর্টকাট যত আছে সব শিখাবো। মানে প্রত্যেকটার আলাদা আলাদা লেভেল আছে, এখন আমরা এভাবেই শিখি। এটা তুলে নাও, আগের পেজ কি তোলা হয়েছে না? আগের পেজটা তুলতে দিব, এটা তোলো আগে, তারপর এটা তুলবা। তোলা হয়ে গেছে। স্যার এই পেজটা তোলা হয়েছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই পেজটা। তোলা সব হয়ে হয়েছে। গেছে। ওকে, মনে করো আমরা শক্তি নিয়ে যা আলোচনা করতে পারি, মানে যতটুকু থিওরির দরকার, থিওরি মোটামুটি শেষ। ঠিক আছে, থিওরি শেষ, সৃজনশীলও শেষ না, ম্যাথও শেষ না। আমাদের কি জানি বলে, শক্তি নিয়ে যা থিওরির দরকার শেষ। আমরা এখন কর্মদক্ষতা শুরু করতে পারি, কিন্তু যেহেতু আমাদের পরীক্ষা কালকে, আমরা ক্লাসটা লেন্দি করব না, ক্লাসটা এতটুকুই থাক। কর্মদক্ষতা কালকে শুরু করে শেষ করে দিতে পারবো, ঠিক আছে? আজকে ভাই নিত্যতার বিষয়টা একটু বোঝায় দিতেন। নিত্যতার বিষয় গত ক্লাসে আমি বুঝাইছি, আপনি একটু গত ক্লাস